প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দু, তোমাদের সকলকে ডক্টর নিশাত বায়োলজি একাডেমিতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও লেকচারটিতে আমরা আলোচনা করব দেহের ভিতরে স্বাভাবিক অবস্থায় কেন রক্ত জমাট বাঁধে না এবং কোন কোন কন্ডিশনে দেহের ভিতরে রক্ত জমাট বাঁধতে পারে। আমরা আগের ভিডিও লেকচারটিতে আলোচনা করেছি দেহের কোনো স্থান আঘাতপ্রাপ্ত হলে কিভাবে সেখানে রক্ত জমাট বাঁধে। এই রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটি আমরা আগের ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তোমাদের কাছে অনুরোধ থাকবে, যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে আগে সেই ভিডিওটি দেখে এসে এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। চলো আমরা তার আলোচনা করি, দেহের ভিতরে স্বাভাবিক অবস্থায় কেন রক্ত জমাট বাঁধে না। আমাদের দেহের ভিতরে রক্ত জমাট না বাঁধার অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে রক্তের গতি, এবং 2 নম্বর গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে রক্তনালীর যে ভিতরের আবরণী অর্থাৎ এন্ডোথেলিয়ামের মসৃণতা। আমরা জানি দেহের কোনো স্থান যখন আঘাতপ্রাপ্ত হয় সেই ক্ষতিগ্রস্ত রক্তনালী দিয়ে যখন অণুচক্রিকা বাইরে বেরিয়ে আসে, সেই অণুচক্রিকা বাইরে বেরিয়ে আসার সাথে সাথে বাতাসের সংস্পর্শে অণুচক্রিকাগুলো ফেটে যায়, এবং অণুচক্রিকা যখন ফেটে যায় অণুচক্রিকা থেকে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ নির্গত হয়, যেমন এর মধ্যে অন্যতম একটি রাসায়নিক পদার্থ হচ্ছে সেরোটোনিন। এই সেরোটোনিনের কাজ হচ্ছে রক্তবাহিকাকে সংকোচন করা। যখন সেরোটোনিন অণুচক্রিকা থেকে বের হয়ে আসে, অণুচক্রিকা থেকে বের হয়ে আসার পরে সেরোটোনিনের অন্যতম প্রধান কাজ হচ্ছে রক্তবাহিকাকে সংকোচন করা। রক্তবাহিকাকে সংকোচন করার মাধ্যমে সেখানে আলটিমেটলি রক্তের প্রবাহ হ্রাস পায়, অর্থাৎ রক্তের গতিও কিছুটা কমে যায়। ইভেন আমরা জানি যে অণুচক্রিকা যখন বিদীর্ণ হয়, সেই বিদীর্ণ অণুচক্রিকা থেকে থ্রম্বোপ্লাস্টিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ নির্গত হয়। আবার আঘাতের ফলে রক্তনালীর যে ভিতরের আবরণী, যেটা হচ্ছে এন্ডোথেলিয়াম, স্বাভাবিক অবস্থায় যে এন্ডোথেলিয়ামটা থাকে মসৃণ, কিন্তু যখন আঘাতপ্রাপ্ত হয় অর্থাৎ এন্ডোথেলিয়াম যখন ডিসরাপশন হয় এবং এন্ডোথেলিয়ামের নিচে যে কোলাজেন থাকে সেই কোলাজেন তন্তুগুলো উন্মুক্ত হয়, এবং এই কোলাজেন তন্তুগুলো রক্তের ভিতরে বা রক্তনালীর ভিতরে যে অণুচক্রিকাগুলো ছিল সেই অণুচক্রিকাগুলোকে আকর্ষণ করে, এবং অণুচক্রিকার সেল মেমব্রেনে যে গ্লাইকোপ্রোটিন থাকে সেই গ্লাইকোপ্রোটিনের মাধ্যমে অণুচক্রিকাগুলো কোলাজেনের সাথে যুক্ত হয়, এবং অণুচক্রিকা যেগুলো যখন কোলাজেনের সাথে যুক্ত হয় তখন অণুচক্রিকাগুলো ফেটে যায়, এবং এই ফেটে যাওয়া অণুচক্রিকা থেকে সেরোটোনিন, এডিপি, থ্রম্বোপ্লাস্টিন সহ বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ নির্গত হয়, যেগুলো পরবর্তীতে আরো অণুচক্রিকাগুলোকে সেই ক্ষতস্থানের দিকে আকর্ষণ করে, এবং সেখানে যে একটার পর একটা অণুচক্রিকা যুক্ত হয়ে একটি হেমোস্ট্যাটিক প্লাগ তৈরি করে। কিন্তু স্বাভাবিক অবস্থায় এন্ডোথেলিয়াম মসৃণ থাকায় কোনো অণুচক্রিকা এন্ডোথেলিয়ামের সাথে সাধারণত যুক্ত হতে পারে না, এবং রক্তের গতি বেশি থাকায় অণুচক্রিকাগুলো একটি আরেকটির সাথে যুক্ত হয়ে হেমোস্ট্যাটিক প্লাগ ফর্মেশন করতে পারে না। তাহলে দেহের ভেতরে রক্ত জমাট না বাঁধার অন্যতম দুটো কারণ হচ্ছে রক্তের গতি এবং এন্ডোথেলিয়ামের মসৃণতা। আমরা 3 নম্বর কারণটির দিকে যদি একটু লক্ষ্য করি, সেখানে হচ্ছে আমাদের বডিতে 50-এর অধিক পদার্থ থাকে যারা রক্ত তঞ্চন প্রক্রিয়াটিকে প্রভাবিত করে। কিছু পদার্থ থাকে যারা রক্ত তঞ্চন প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করে, অর্থাৎ রক্ত তঞ্চনে সহায়তা করে, তাদেরকে আমরা বলবো প্রোকোয়াগুল্যান্ট, এবং কিছু পদার্থ থাকে যারা রক্ত তঞ্চনে বাধা দেয়, তাদেরকে বলা হবে অ্যান্টিকোয়াগুল্যান্ট। স্বাভাবিক অবস্থায় রক্তের ভিতরে প্রোকোয়াগুল্যান্ট এবং অ্যান্টিকোয়াগুল্যান্ট একটি ভারসাম্য অবস্থা বজায় থাকে। নরমালি অ্যান্টিকোয়াগুলেন্টের ক্ষমতা প্রোকোয়াগুলেন্টের চাইতে অনেক বেশি, অর্থাৎ প্রোকোয়াগুলেন্টের ক্ষমতা অ্যান্টিকোয়াগুলেন্টের চাইতে কম। এই কম হওয়ার কারণে অ্যান্টিকোয়াগুলেন্টগুলো প্রোকোয়াগুলেন্টের উপরে এক ধরনের প্রকটতা প্রদর্শন করে, যার ফলে নরমালি দেহের ভিতরে রক্ত জমাট বাঁধতে পারে না। আরেকটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে, আমরা জানি যে আমাদের ব্লাড কোয়াগুলেশনের জন্য 13টা ক্লটিং ফ্যাক্টর দায়ী। এই 13টা ক্লটিং ফ্যাক্টর স্বাভাবিক অবস্থায় রক্তের ভিতরে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। আমরা রক্ত তঞ্চনে দেখেছিলাম যদি কোনো একটা ফ্যাক্টর সক্রিয় হয় তাহলে সেই ফ্যাক্টরগুলো বাকি ফ্যাক্টরগুলোকে সক্রিয় করতে পারে। যদি রক্তের ভিতরে কোনো কারণে কোনো একটি ফ্যাক্টর সক্রিয় হয়ে যায়, অর্থাৎ সক্রিয় যে কোয়াগুলেন্ট থাকে সেই সক্রিয় কোয়াগুলেন্ট গুলোকে লিভার রক্ত থেকে অপসারিত করে, যার ফলে এই সক্রিয় হওয়া প্রোটিন ফ্যাক্টরগুলো অন্য প্রোটিন ফ্যাক্টরকে
সক্রিয় করতে পারে না। তাহলে রক্ত জমাট না বাঁধার অন্যতম একটি কারণ হচ্ছে সক্রিয় কোয়াগুলেন্টগুলো লিভার দ্বারা অপসারিত হওয়া। রক্ত দেহের ভিতরে কেন জমাট বাঁধে না তার অন্যতম একটি গুরুত্বপূর্ণ কারণ এবং মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে হেপারিনের উপস্থিতি। হেপারিন একটি ন্যাচারাল অ্যান্টিকোয়াগুল্যান্ট যেটা স্বাভাবিক অবস্থায় দেহের ভিতরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। হেপারিন এক ধরনের মিউকোপলিস্যাকারাইড জাতীয় জটিল কার্বোহাইড্রেট। হেপারিন প্রধানত দুটি কোষ থেকে নিঃসৃত হয়। একটি কোষ হচ্ছে যোজক টিস্যুর মাস্ট কোষ এবং বেসোফিল নামক শ্বেত রক্তকণিকা। হেপারিন মূলত লিভারে যে মাস্ট কোষগুলো থাকে সেই লিভারের মাস্ট কোষগুলো থেকে বেশি পরিমাণে নিঃসৃত হয় এবং হেপারিন যখন আবিষ্কার করা হয় হেপারিনকে কিন্তু প্রথমে লিভার থেকে পৃথক করা হয়েছিল, যেহেতু লিভার অর্থাৎ হেপাটোসাইট থেকে পৃথক করা হয় এই জন্য একে হেপারিন নামে নামকরণ করা হয়। এই হেপারিন একটি জটিল প্রসেসের মাধ্যমে দেহের ভিতরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। চলো হেপারিন কিভাবে দেহের ভিতরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় সেই প্রসেসটা কি তার দিকে একটু আলোচনা করি। আমরা নর্মালি জানি যে যখন শ্বেত অণুচক্রিকা যখন ফেটে যায় সেই অণুচক্রিকা ফেটে গেলে সেখান থেকে থ্রম্বোপ্লাস্টিন নামক এক ধরনের পদার্থ বেরিয়ে আসে। এই থ্রম্বোপ্লাস্টিন বিভিন্ন ধরনের ক্লটিং ফ্যাক্টর এবং ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে প্রথমবিন সক্রিয়কারক গঠন করে। যে প্রথমবিন সক্রিয়কারকের কাজ হচ্ছে প্রথমবিনকে থ্রম্বিনে কনভার্ট করা এবং এই থ্রম্বিন ফাইব্রিনোজেন নামক যে দ্রবণীয় প্রোটিন থাকে সেই ফাইব্রিনোজেন নামক প্রোটিনকে অদ্রবণীয় ফাইব্রিনে কনভার্ট করে এবং ফাইব্রিন থেকে পরবর্তীতে ফাইব্রিন মনোমারের তৈরি হয়, মনোমার থেকে পলিমার এবং আলটিমেটলি ফাইব্রিন জালক তৈরির মাধ্যমে সেখানে রক্ত জমাট বাঁধে। এই যে তিনটা গুরুত্বপূর্ণ ধাপ অর্থাৎ থ্রম্বোপ্লাস্টিন তৈরি হওয়া, প্রথমবিন সক্রিয়কারক তৈরি হওয়া এবং ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন তৈরি হওয়া, এই তিনটি স্টেপেই প্রধানত বাধা দিয়ে থাকে হেপারিন। অর্থাৎ হেপারিন অণুচক্রিকা যেন ফেটে না যায় এবং অণুচক্রিকা ফেটে গিয়ে যেন থ্রম্বোপ্লাস্টিন তৈরি করতে না পারে সেই কাজেও বাধা থাকে হেপারিন। তাহলে হেপারিনের অন্যতম কাজ হচ্ছে অণুচক্রিকা যেন ফেটে গিয়ে থ্রম্বোপ্লাস্টিন না তৈরি করতে পারে। এই থ্রম্বোপ্লাস্টিন তৈরি হওয়াটাকে বাধা দেয় হেপারিন। যদি কিছু পরিমাণ থ্রম্বোপ্লাস্টিন তৈরি হয়ে থাকে তাহলে সেই থ্রম্বোপ্লাস্টিনের কাজ হবে প্রথমবিন অ্যাক্টিভেটর তৈরি করে প্রথমবিনকে থ্রম্বিনে কনভার্ট করা। অর্থাৎ দ্বিতীয় ধাপ হচ্ছে যে প্রথমবিন থেকে থ্রম্বিনে কনভার্ট হওয়া। হেপারিন এই প্রথমবিন থেকে থ্রম্বিন হওয়াটাকেও বাধা দেয়। অর্থাৎ প্রথমবিন থেকে থ্রম্বিন যেন তৈরি না হয় সেজন্য যে প্রথমবিন অ্যাক্টিভেটর তৈরি সেই প্রথমবিন অ্যাক্টিভেটরকে বাধা দিয়ে হেপারিন প্রথমবিন থেকে থ্রম্বিন তৈরি হতে দেয় না। আবার থ্রম্বিনের অন্যতম একটি কাজ হচ্ছে ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে কনভার্ট করা। এই স্টেপটাকেও বাধা দেয় হেপারিন। অর্থাৎ হেপারিন ফাইব্রিনোজেন থেকেও ফাইব্রিন হতে দেয় না। তাহলে আমরা দেখলাম হেপারিন মূলত তিনটি ধাপে রক্ত তঞ্চনের প্রসেসকে বাধা দিচ্ছে। এক নম্বর হচ্ছে অণুচক্রিকা যেন ফেটে গিয়ে থ্রম্বোপ্লাস্টিন তৈরি করতে না পারে, এই স্টেপটাতে বাধা দিচ্ছে। দুই নম্বর দেখলাম প্রথমবিন থেকে যেন থ্রম্বিন তৈরি না হয়, এই স্টেপটাতেও হেপারিন বাধা দিচ্ছে এবং ফাইব্রিনোজেন থেকে যেন ফাইব্রিন তৈরি না হয় এই স্টেপেও বাধা দিচ্ছে হেপারিন। তাহলে মূলত এই পাঁচটা কারণে দেহের ভিতরে রক্ত জমাট বাঁধে না। তাহলে এক নম্বর কারণ কি ছিল? রক্তে প্রবাহের গতি। দুই নম্বর হচ্ছে এন্ডোথেলিয়ামের মসৃণতা। তিন নম্বর প্রোকোয়াগুলেন্ট অ্যান্টিকোয়াগুলেন্টের ভারসাম্য। চার নম্বর হচ্ছে সক্রিয় প্রোকোয়াগুলেন্ট গুলো লিভার কর্তৃক অপসারিত হওয়া এবং পাঁচ নম্বর মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে হেপারিন। আমরা জানি স্বাভাবিক অবস্থায় দেহের ভিতরে রক্ত জমাট না বাঁধলেও কিছু কিছু কন্ডিশনে দেহের ভিতরে রক্ত জমাট বাঁধে। এখন কখন স্বাভাবিক অবস্থায় রক্তের ভিতরে রক্তবাহিকাতে রক্ত জমাট বাঁধে? এক নাম্বার, যদি এন্ডোথেলিয়াম ক্ষতিগ্রস্ত হয়। আমরা দেখেছি যদি এন্ডোথেলিয়াম ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেখানে অণুচক্রিকাগুলো একটার পর একটা যুক্ত হয়ে হেমোস্ট্যাটিক প্লাক তৈরি করে অর্থাৎ রক্ত তঞ্চন শুরু করে। দুই নাম্বার, রক্তের গতি যদি ধীর হয়ে যায়। স্বাভাবিক অবস্থায় রক্তের গতি দ্রুত থাকার কারণে অণুচক্রিকাগুলো একটি অপরটির সাথে যুক্ত হতে পারে না, কিন্তু কোনো কারণে যদি রক্ত থেকে প্রচুর পরিমাণে প্লাজমা লিকেজ হয়, রক্ত থেকে যদি প্লাজমা লিকেজ হয় তাহলে রক্তের সান্দ্রতা বৃদ্ধি পায় বা অন্য কোনো কারণেও যদি রক্তের সান্দ্রতা বৃদ্ধি পায় তাহলে রক্তের গতি ধীর হয়ে যায়। রক্তের গতি যখনই ধীর হবে তখন প্ল্যাটলেট গুলো একটি অপরটির সাথে সংযুক্ত হওয়ার সুযোগ পাবে।
যখনই প্লাটিলেট একটি অপরটির সাথে সংযুক্ত হবে তখন প্লাটিলেটগুলো ফেটে গিয়ে রক্ত সঞ্চালন প্রক্রিয়া শুরু করবে। এবং অন্যতম গুরুত্বপূর্ণ একটা কারণ হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিস কি? আমরা আমাদের বডিতে যখন কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায়, সেই কোলেস্টেরল গুলো রক্তনালীর গায়ে সংযুক্ত হয়। এরকম রক্তনালীর গায়ে কোলেস্টেরল জমা হয়। যখন রক্তনালী গায়ে কোলেস্টেরল জমা হয়, তখন রক্তের যে ভিতরের লুমেনটা ছোট হয়ে যায় এবং রক্তের ভিতরে যখন রক্তনালীর ভিতরে যখন কোলেস্টেরল জমা হয়, এই কোলেস্টেরলের উপরে বিভিন্ন ধরনের পদার্থ সৃষ্টি হয়ে একটা শক্ত প্লাক তৈরি করে। যখনই শক্ত প্লাক তৈরি হয়, রক্তনালী তার স্বাভাবিক সংকোচন প্রসারণ ক্ষমতা হারিয়ে ফেলে। এই স্বাভাবিক রক্ত প্রসারণ সংকোচন প্রসারণ ক্ষমতা যখন হারিয়ে ফেলে, অর্থাৎ রক্তনালীর এলাস্টিসিটি যখন কমে যায়, এই ঘটনাটাকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস। এখন এই রক্তনালী, যেখানে আমরা দেখেছি যে স্বাভাবিক অবস্থায় একটি রক্তনালীর লুমেন থাকে অনেক বড়, সেখানে কোনো প্লাক থাকে না। কিন্তু যখনই অ্যাথেরোস্ক্লেরোসিসের ফলে এখানে প্লাক তৈরি হবে, এই রক্তনালীর ভিতর দিয়ে যখন রক্ত প্রবাহিত হবে তখন বাধাগ্রস্ত হবে এবং বাধাগ্রস্ত হলে কিছু অনুচক্রিকা ফেটে যাবে। যখনই অনুচক্রিকা ফেটে যাবে, সেখানে কোয়াগুলেশন প্রসেস শুরু হবে এবং এখানে অনুচক্রিকাগুলো জমে গিয়ে পুরো লুমেনটাকে অনেক সময় বন্ধ করে দেয়, যেমনটি আমরা দেখেছি হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ক্ষেত্রে। যদি পুরো লোমেন বন্ধ হয়ে যায়, তখন সে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতো ভয়াবহ অবস্থার সৃষ্টি হতে পারে। তাহলে কখন আমাদের রক্তবাহিকাতে রক্ত জমাট বাঁধবে? ১ নম্বর, যদি এন্ডোথেলিয়াম ক্ষতিগ্রস্ত হয়। ২ নম্বর, রক্তের গতি যদি ধীর হয়ে যায় এবং যদি অ্যাথেরোস্ক্লেরোসিস থাকে, তাহলে আমাদের রক্তবাহিকাতে কিন্তু রক্ত জমাট বাঁধবে। আশা করি আমরা এই ভিডিওর মাধ্যমে পরিষ্কার হয়ে গেলাম কেন স্বাভাবিক অবস্থায় আমাদের দেহের ভিতরে রক্ত জমাট বাঁধে না এবং কোন কোন কন্ডিশনে আমাদের দেহের ভিতরে রক্ত জমাট বাঁধতে পারে। ধন্যবাদ সকলকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য।